নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ 19 তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। শুভেন্দুর হাতিয়ার এবার মমতার হাতে। নন্দীগ্রামে কতটা ফ্যাক্টর পবিত্র? ভাঙড় কি একটু রিস্ক হয়ে গেল? অভিষেকের সঙ্গে দেখা করে শওকত বললেন। একের পর এক বদল। ভোটের আগে বাংলার প্রশাসনের পুরো খেলাটাই উপড়ে ফেলছে কমিশন। মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন। একসময় মাঠ কাঁপিয়েছেন, এবার বলাগড়ে তৃণমূলের হয়ে লড়বেন সেই ফুটবলার। টাকা চেয়ে পাননি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের পর খাটের নিচে রাখল স্বামী। 6,000 টাকা করুন, ভাতা বাড়ানোর দাবিতে তুমুল বিক্ষোভ। আমার তামান্না চলে গিয়েছে, আর কোনো তামান্না যেন না যায়। প্রচারে নেমে কি বলছেন সাবিনা ইয়াসমিন? পাহাড়ের গায়ে গোত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উঠছিল। কালীঘাটেও হামলা হতে পারে, ভোটের আগেও হবে। দিলীপের মন্তব্যে বিতর্ক, কমিশনে নালিশ তৃণমূলের। শুভেন্দুগড়ে আবার বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রীও। ইন্দিরা মুখোপাধ্যায় সহ রাজ্যের 19 জন অপসারিত আইপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দিল নবান্ন। কে কোন পদ পেলেন? রাজ্যে 2 আসনে প্রার্থী হচ্ছেন হুমায়ুন। ভরতপুরের বিদায়ী বিধায়কের দাবি, তৃণমূলকে শিক্ষা দিতে রণকৌশল বদল। আবারও বিশ্বকাপে ভারত পাক দ্বৈরথ, কবে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী? বদলে যাওয়া উত্তরপ্রদেশ, 9 বছরের উন্নয়ন গাথা নিয়ে বই প্রকাশ যোগী সরকারের। হরিণঘাটায় বিজেপি বনাম বিজেপি, কবিয়াল প্রার্থীকে বদলের দাবিতে বিক্ষোভ। অসমে 89 আসনে লড়বে বিজেপি। এনডিএর আসন রবা চূড়ান্ত হতেই ক্ষোভে জোর ছাড়ল শরিক দল। দমদম বিমানবন্দরে গ্রেপ্তার কুখ্যাত মার্কিন ভাড়াটে সৈনিক। ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র। বিজেপির প্রার্থী তালিকায় থাকছে না একজনও সংখ্যালঘু মুখ, কলকাতায় নিয়ে থাকতে পারে চমক। মুখ্যমন্ত্রী যা করেছেন তা মোটেও সুখকর নয়, অন্য মুখ্যমন্ত্রীও এমনটা করতে পারেন। মমতার ভূমিকায় অত্যন্ত বিরক্ত সুপ্রিম কোর্ট। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। 21 নির্বাচনের মতো এবারও নাটকীয় পট পরিবর্তন। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের বাজি আরও এক ভূমিপুত্র। তৃণমূলে যোগ দিয়ে যেন রাতারাতি মুখ খোলা। এক হাতে ছবিটা যেন ঠিক এমনই ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক সময়ে অত্যন্ত ঘনিষ্ঠ এবং দক্ষ সংগঠক পবিত্র কর শিবির বদলে ফিরে এলেন তৃণমূলে। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তুলে নেন তৃণমূলের পতাকা। চমক এখানেই শেষ নয়, দলবদল শেষ হতেই শুভেন্দুর গড়ে খোদ শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে বাংলা শাসক দল। এদিকে ভবানীপুরের পাশাপাশি এবার নন্দীগ্রামেও ফের মমতাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। তৃণমূল আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। আগেরবার হারলেও এবার নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, তিনি থাকছেন ভবানীপুরে। এবার নন্দীগ্রামে শুভেন্দুকে টক্কর দেবেন এই পবিত্র করের রাজনৈতিক উত্থান বেশ কৌতূহলের জন্ম দেয়। 2020 সালে নভেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার ঠিক 1 মাস আগেই তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়েছিলেন সেই সময়ের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্রবাবু। সঙ্গে ছিলেন উপপ্রধান বিশ্বজিৎ ভূঁইয়া। সেই বছরের 19 ডিসেম্বর মেদিনীপুরে বিজেপির জনসভায় অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তারপর এক নতুন শুভেন্দুকে দেখছে বাংলা। এককালে বিজেপির তুলোধনা করা শুভেন্দু সেই কবেই উঠেছেন বঙ্গ বিজেপির হিন্দুত্বের নয়া পোস্টার বয়। আর তার দুর্গ অবশ্যই নন্দীগ্রাম। কেন পবিত্রকেই বেছে নিয়েছে তৃণমূল? এদিকে তৃণমূলে ফেরার আগে পর্যন্ত পবিত্রবাবু বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি পদে আসীন ছিলেন। শুধু তাই নয়, গত পঞ্চায়েত নির্বাচনে তার স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয় বর্তমান বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কিন্তু কেন পবিত্রকেই বেছে নিল তৃণমূল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর মতো 21 জোড়াফুলকে হারানো হেভিওয়েট নেতার বিরুদ্ধে লড়াই করতে তৃণমূলের এমন একজনের প্রয়োজন ছিল যারা নন্দীগ্রামের মাটির সঙ্গে যোগ রয়েছে, নন্দীগ্রামে যার হাতের তালুতে। রাজনৈতিক মহলের অনেকের মতে পবিত্র কর একজন দুর্ধর্ষ গ্রাউন্ড লেভেলের স্ট্র্যাটেজিস্ট। এলাকার নারী নক্ষত্র তার নখদর্পণে।
রাজনৈতিক দিক থেকে চর্চায় থাকা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভাঙড়। গত বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে লড়ে এই কেন্দ্র থেকে জয়ী হন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। আর এবার এখনো পর্যন্ত ওই কেন্দ্রের আইএসএফ প্রার্থী ঘোষণা করেনি ঠিকই, তবে তৃণমূল এবার কেন্দ্র বদলে ভাঙড়ে টিকিট দিয়েছে নওশাদকে। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে ভাঙড় ঘিরে জল্পনা শুরু হয়েছে। বুধবার শওকত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা বসায় সেই জল্পনা বাড়ে আরও। এদিন অভিষেকের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে শওকত স্পষ্ট বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করছি, ভাঙড় জিতবই। তার দাবি, অভিষেককে তিনি নিজেই ভাঙড় থেকে লড়ার কথা বলেছিলেন। যেহেতু নওশাদ এই কেন্দ্রের বিধায়ক, অনুমান করা হচ্ছে এই কেন্দ্র থেকে এবার ফের লড়তে পারেন তিনি। তাই শওকতকে প্রশ্ন করা হয়, তার কাছে কি ভাঙড় একটু ঝুঁকির হয়ে গেল? শওকত বলেন, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, 5 বছরে কোনো উন্নয়ন করতে পারেনি আইএসএফ, তাই এই আত্মবিশ্বাস থেকে মনে হচ্ছে মানুষের উন্নয়নের পাশে থাকবে। আরাবুল ইসলামের দলত্যাগকে কোনো গুরুত্ব দিচ্ছে না বলে দাবি শওকতের। ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক বলেন, আরাবুল নেই, কাইজার নেই, এদের গুরুত্ব দিচ্ছি না, এদের বাদ দিয়ে 2024-এ জিতেছি। আরাবুল কাইজারের সঙ্গে কর্মী নেই। নওশাদ ন্যাটোরিয়াস ক্রিমিনাল বলে আক্রমণ করেন শওকত মোল্লা। তিনি বলেন, নওশাদ একজন ক্রিমিনাল, ও আমার দলের 4টে ছেলেকে খুন করিয়েছে। নওশাদ ধর্ষণে অভিযুক্ত, কেস চলছে, নওশাদকে হারাবো, এটাই আমার চ্যালেঞ্জ। আবারও প্রশাসনের রদবদল নির্বাচন কমিশনের। এবার 13 জন জেলা শাসক এবং ডিইওকে বদল করল কমিশন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর এবং দক্ষিণ, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলা শাসকদের বদলি করা হয়েছে। এই জেলা শাসকদের মধ্যে তাৎপর্যপূর্ণ 3 জন আইএএস, যারা প্রত্যেকেই এসআইয়ের কাজে যুক্ত ছিলেন। পাশাপাশি এদিন প্রার্থী তালিকা প্রকাশ করে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি, তৃণমূল, বিজেপি, সিপিএম, সিআইএমএল এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 182টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তিনি। তবে এবার হুমায়ুন কবির লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম, ভবানীপুর থেকে লড়বেন, ঠিক তেমনি হুমায়ুন কবিরও লড়বেন। 2 জায়গা থেকে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। 2 পক্ষই জোটের পক্ষে, কিন্তু কিছুতেই কাটছে না জট। এদিকে এখনো জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইএসএফ এবং বামফ্রন্ট, কিন্তু আসন সমঝোতা অধরা। জট কেটেও যেন কাটছে না। কয়েকটি আসন নিয়ে 2 পক্ষ আলোচনা আর ঐক্যমত্যে পৌঁছতে পারছে না। তৃণমূল, বিজেপি, সিপিএম, সিপিআইএমএল এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবিরের রাম জনতা উন্নয়ন পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 182টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তিনি। আর এবার হুমায়ুন কবির লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম, ভবানীপুর থেকে লড়বেন, তেমনি হুমায়ুন কবিরও লড়বেন 2 জায়গা থেকে। কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির লড়বেন মুর্শিদাবাদের 2টি বিধানসভা আসন থেকে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন তিনি কাকে হারাতে চাইছেন, নাকি নিজের হারার আশঙ্কাতে 2 জায়গা থেকেই লড়ছেন তিনি। সাংবাদিক বৈঠক করে হুমায়ুন বলেন, আমরা 182টি আসনে প্রার্থী দিচ্ছি, মালদহ, মুর্শিদাবাদে প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী 22 তারিখ রবিবার 1টা নাগাদ বলবো। মিম কয়েকটি আসনে লড়বে, কে কোথা থেকে লড়াই করবে। বর্ধমান পূর্বস্থলী, উত্তর থেকে জনতা উন্নয়ন পার্টি থেকে লড়াই করবেন বাপন ঘোষ। হুমায়ুন কবির নিজে লড়াই করবেন 2টি কেন্দ্র থেকে, একটি হলো রেজিনগর, অন্যটি হলো নওদা। তবে ভরতপুর থেকে লড়বেন না তিনি। ইয়াসিন হায়দার অর্থাৎ ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই জনতা উন্নয়নের পার্টির হয়ে লড়বেন কান্দি থেকে। বেলডাঙ্গা থেকে লড়বেন সৈয়দ আহমেদ কবির। রয়্যাল ইসলাম থেকে লড়বেন মালদহ রতুয়া থেকে। মালতীপুর থেকে জনতা উন্নয়ন পার্টির আব্দুল মিনাজ শেখ লড়াই করবেন। মালদহ বৈষ্ণবনগরে লড়াই করবেন মুস্কারা বিবি। মানিকচক থেকে আবু সাহিদ। এছাড়াও সুজাপুর থেকে লড়ছেন নাসিমুল হক। ভরতপুর থেকে লড়বেন সৈয়দ খুয়াইবিব আমিন সাহেব। বেহালা পূর্ব থেকে জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন অনুপম রোহতগির। ফরাক্কা থেকে লড়বেন ইমতিয়াজ মোল্লা। হরিহরপাড়া থেকে লড়বেন বিজয় শেখ। ভবানীপুর আসনে একজন অবাঙালি মুসলিমকে বেছে নেওয়া হয়েছে। প্রাক্তন ফুটবলার, 70-এর দশকে তিনি মাঠ কাঁপিয়েছেন। বল নিয়ে একসময় তার দৌড় মনে রেখেছে বাঙালি। এবার তাকেই প্রার্থী করেছে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় সেই অর্থে কোনো চমক দেয়নি তৃণমূল। তবে নতুন মুখ হিসাবে এসেছেন সপ্তগ্রামের তৃণমূলের প্রার্থী বিদেশ বোসকে। সপ্তগ্রামের তৃণমূলের প্রার্থী তপন দাশগুপ্তের নাম এবার বাদ গিয়েছে। তৃণমূল নেতৃত্ব সপ্তগ্রামের প্রার্থী নির্বাচিত করেছেন প্রাক্তন ফুটবলার বিদেশ বোসের নাম। বুধবার বিকেলে সপ্তগ্রাম বিধানসভা চুচুড়া মগরা ব্লক অফিসের সামনে মাঠে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বল খেলতে না পারলেও পরের বলে ব্যাট লাগে, তাকে বল করেন বলাগড়ের তৃণমূলের প্রার্থী রঞ্জন ধারা। এরপর বলাগড়ের প্রার্থীকে প্রথম বলেই বোল্ড করে দেন দিকপাল, এই প্রাক্তন ফুটবলার। তাকে পেয়ে উচ্ছ্বাসিত তৃণমূলের নেতাকর্মীরা। এরপরেই মগরা এলাকায় নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে জনসংযোগ শুরু করেছেন। 2011 সাল থেকে টানা বলাগড়ে ঘাসফুল ফুটেছে। প্রথমে তৃণমূলের হয়ে জমিতে ছিলেন অসীম কুমার মাঝি। 2016 সালে তিনি দাঁড়িয়ে তৃণমূলের হয়ে জয় ছিনিয়ে আনেন। এরপর 2021 সালে মনোরঞ্জন ব্যাপারীকে দাঁড় করায় তৃণমূল, মনোরঞ্জন জিতে ফেরেন। তবে বেশ কিছু বছর ধরে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। নানান সময়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এরপর গতকালকেই প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। তখনই দেখা যাচ্ছে বদলেছে প্রার্থী, এবার দাঁড়াবেন বিদেশ বোস। ঘোলা লেনিনগড়ে টাকা চেয়ে না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে খাটের তলায় লুকিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মৃতদেহ উদ্ধার করল ঘোলা থানার পুলিশ। ঘোলা লেনিননগর পেয়ারাবাগান এলাকায় পূজা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ঋষি হরিচাঁদের। দীর্ঘদিন ধরে টাকার জন্য স্ত্রীকে এবং শ্বশুরবাড়ির লোকজনেদের চাপ দিত স্বামী ঋষি হরিচাঁদ। পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে স্ত্রীর কাছে টাকা চান ঋষি। অভিযোগ, টাকা না দেওয়ায় পূজায় গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করেন ঋষি। স্ত্রীকে খুন করার পর দেহ খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ ওঠে পরিবারের লোকজন। এদিকে সকাল থেকে মেয়েকে ফোন করতে থাকেন। বারবার ফোন করেও না পেয়ে তাদের সন্দেহ হয়। তারা ঋষির বাড়িতে যান। তাকে দরজা খুলে ঘরের ভিতর ঢুকে দেখে খাটের নিচে মোড়ানো অবস্থায় ছিল পূজার দেহ। খবর দেওয়া হয় ঘোলা থানায়। ঘোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি অভিযুক্ত স্বামী সহ পরিবারের একজনকে গ্রেপ্তার করেছে। মেয়ের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মৃত পূজার পরিবারের লোকজন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে ইমাম পুরোহিত মোয়াজ্জেমদের ভাতা। নতুন করে দেওয়া হচ্ছে বেকার যুবক যুবতীদের ভাতা। তাহলে প্রতিবন্ধী ভাতা কেন বাদ যাবে? হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ প্রতিবন্ধীদের। প্রতিবন্ধী ভাতার দাবি এবার 1000 থেকে 6000 টাকা প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখান প্রতিবন্ধীরা। তাদের দাবি, যারা প্রতিবন্ধী তাদের প্রতিবন্ধী ভাতা দিতে হবে। শুধু তাই নয়, সব ভাতা বৃদ্ধি হচ্ছে, তাহলে প্রতিবন্ধী ভাতা কেন বাড়ানো যাবে না? মাসিক ভাতা 1000 টাকা করে দেওয়া হয়, সেই ভাতা 6000 টাকা করতে হবে। বিভিন্ন দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখালেন এবং হিঙ্গলগঞ্জ বিডিও দেবাশিস গাঙ্গুলির কাছে ডেপুটেশন জমা দিলেন। 1000 জনের অধিক প্রতিবন্ধী এই প্রতিবাদ বিক্ষোভ এবং ডেপুটেশনে অংশগ্রহণ করেন। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ওরা যেটা বলছে সেটা নিশ্চয়ই আমি সরকারের কাছে পৌঁছে দেব। যেহেতু সবার ভাতা বাড়ছে, সেই ক্ষেত্রে জীবনযাত্রায় ওরাও চাইছে যে ওদের ভাতা বৃদ্ধি হোক। ওদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেটা নিশ্চয়ই আমি পৌঁছে দেব সরকারের কাছে। নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জের সিপিএম প্রার্থী ভোটের প্রচারে বেরিয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। কালীগঞ্জের সিপিএম প্রার্থী বলছেন, প্রচুর সাড়া পাচ্ছি, ওরা পাশে আছে, পাশে থাকবে, অনেক ভরসা দিচ্ছে আমার মেয়ে প্রচারের জন্য। কালীগঞ্জে সাধারণ মানুষের, অসহায় মানুষের পাশে থাকার জন্য রেল গেটের কাছে যে বস্তি রয়েছে সেখানকার মানুষের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। ওদের পাশে থাকার জন্য, প্রশাসনিক দুর্নীতি মুক্ত করার জন্য আমি প্রচার করছি। আমরা তামান্না চলে গিয়েছে, আর কোনো তামান্না যেন বাদ যায়, সেই জন্য আমি প্রচার করছি। কালীগঞ্জে সিপিএম এর প্রার্থীকে নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিএম। প্রতিবাদে মঙ্গলবার পলাশীতে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করে দলের কর্মীদের একাংশ, এমনটাই শোনা গিয়েছে। মাটিতে লুটিয়ে পড়েছে সিপিএম এর পতাকা, আচার মেরে ভেঙে দেওয়া হয়েছে একের পর এক চেয়ার, উল্টে দেওয়া হয়েছে বেঞ্চ। বিধানসভা ভোটে প্রার্থী পছন্দ না হয় এইভাবে নিজেদের পার্টি অফিসে তাণ্ডব চালালো সিপিএম এর কর্মী সমর্থকরাই। ঘটনাস্থল নদিয়ার কালীগঞ্জ। সিপিএম এর প্রথম দফার প্রার্থী তালিকায় সেখানে প্রার্থী করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। গত বছরে 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। সেই তামান্নার মাকে প্রার্থী করায় অখুশি জেলা সিপিএম এরই একাংশ। মঙ্গলবার সকালে কালীগঞ্জ কেন্দ্রের পলাশীতে সিপিএম এর পার্টি অফিসে এইভাবেই ভাঙচুর চালায় দলীয় কর্মীরাই। পার্টি অফিসের দরজাতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। অন্যদিকে বিধানসভা ভোটে প্রার্থী পছন্দ না হওয়ায় এইভাবেই পার্টি অফিসে তাণ্ডব চালায় সিপিএম এর কর্মী সমর্থকরা। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। সেই তামান্নার মাকে প্রার্থী করায় অখুশি জেলা সিপিএম এর একাংশ। মঙ্গলবার সকালে কালীগঞ্জ কেন্দ্রের পলাশীতে সিপিএম পার্টি অফিসে এভাবে ভাঙচুর চালায় দলীয় কর্মীরাই। পার্টি অফিসের দরজাতেও তালা ঝুলিয়ে দেয় কর্মী সমর্থকেরা। এই নিয়ে সিপিএমকে আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। 29 এপ্রিল দ্বিতীয় দফায় নদিয়ার কালীগঞ্জে ভোট, সিপিএম এর অসন্তোষ। এই কেন্দ্রে অন্য দলগুলিকে বাড়তি সুবিধা করে দেবে না তো, উঠছে প্রশ্ন। প্রিয় দর্শক, সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।